Hello everyone, welcome you to YouTube School. আজকে আমাদের মাইক্রোপ্রসেসর কোর্সের সেকেন্ড ভিডিও। আজকে আমরা ডিরেক্ট আমাদের মেইন মাইক্রোপ্রসেসর পড়াশোনায় চলে যাব। আমরা আজকে 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে কথা বলবো। আমরা আমাদের পুরো কোর্স জুড়েই 8086 মাইক্রোপ্রসেসর নিয়ে পড়াশোনা করব। আমরা 8086 মাইক্রোপ্রসেসর এটার বেসিক কিছু জিনিস আমরা জেনে নেই। 8086 মাইক্রোপ্রসেসর এটা শুনতে মানে মনে হচ্ছে হয়তোবা যেহেতু এটা 8086 আমরা এখন পড়াশোনা করতেছি হয়তোবা এটা মানে রিসেন্ট কোনো ইয়ার্সের মাইক্রোপ্রসেসর, কিন্তু না। এই 8086 মাইক্রোপ্রসেসর প্রথম বাজারে আসে 1978 সালে। ক্যান ইউ ইমাজিন? 1978 সালে আমরা এখনো সেই জিনিসই পড়ে আসতেছি। আমরা এখন ইন্টেল কোর i3, i5, i7 ইউজ করতেছি আর পড়তেছি হচ্ছে 8086। আচ্ছা, যাই হোক, কিছু তো করার নেই। আচ্ছা, 8086 মাইক্রোপ্রসেসর, ইন্টেল এই মাইক্রোপ্রসেসরটা প্রথম বাজারে আনে হচ্ছে 1978 সালে। এটা হচ্ছে মানে রিভলিউশনারি টাইপের একটা মাইক্রোপ্রসেসর ছিল, কারণ এর আগে যা ছিল 8080 থেকে 8085 সিরিজের যত মাইক্রোপ্রসেসর ছিল তাদের থেকে অনেক আপডেটেড ছিল। এটা হচ্ছে একটা 16-বিট মাইক্রোপ্রসেসর ছিল। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 8086 হচ্ছে পাইপলাইন যে সিস্টেম এটা ইউজ করে হচ্ছে তার মাইক্রোপ্রসেসরে। পাইপলাইন কি জিনিস সেটা আমরা ভিডিওর পরবর্তীতে দেখব। আর এটা হচ্ছে একটা 16-বিট মাইক্রোপ্রসেসর। আমরা আগের ভিডিওতে পড়েছি যে একটা মাইক্রোপ্রসেসর ক্লাসিফাই করা হয় হচ্ছে তার ডাটাবাসের রেঞ্জের উপরে। সো এটা যদি আমরা বলি 18-বিট মাইক্রোপ্রসেসর, সো এটা হচ্ছে 16-বিট ডাটাবাস আছে এর। আর 8086 মাইক্রোপ্রসেসরে হচ্ছে অ্যাড্রেস বাস ইউজ করা হয় হচ্ছে 20 বিটের। এই ছবিটা দেখে আমরা কম্পেয়ার করতে পারি যে 8085 এ ছিল হচ্ছে 64 কিলোবাইট হচ্ছে তার ফিজিক্যাল অ্যাড্রেস ছিল, যেখানে এটা হচ্ছে 1 মেগাবাইট হয়ে গেছে তার ফিজিক্যাল মেমোরি। এটা ছিল একটা 8-বিট ডাটাবাস, 8-বিট মাইক্রোপ্রসেসর যার ডাটাবাস 8 বিট স্বাভাবিক। আর এটা হচ্ছে একটা 16-বিট মাইক্রোপ্রসেসর। আর এটা পাইপলাইন প্রসেসর সিস্টেম ছিল, আর আগেগুলি কোনোটাতেই পাইপলাইন সিস্টেম ছিল না। পাইপলাইন সিস্টেম আমরা দেখব। আচ্ছা, এখন আমরা একটু দেখি যেটা আমরা বলতেছিলাম যে পাইপলাইনিং সিস্টেমটা হচ্ছে আমরা যদি একটু সহজ করে বলি, ধরুন যে আমাদের বাড়িতে হচ্ছে একটা গ্যাস থাকার অসুবিধাটা কি? প্রথমে আমাকে ওই গ্যাসে ভাত রান্না করতে হবে, ভাত শেষ হলে ওই গ্যাসে আবার আমাকে ডাল রান্না করতে হবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হতো যে একটা পাইপলাইনিং সিস্টেম, ধরুন আমার হচ্ছে 2টা গ্যাস, একটা আমি ভাত রান্না করতে পারতেছি আর একটা হচ্ছে ওই একই টাইমে আমার ডালও তৈরি হচ্ছে। আবার ডাল যখন তৈরি হচ্ছে ভাতেরটা যদি শেষ হয়ে যায় আমি ওইখানে নতুন আর একটা কিছু রান্না করতে পারতেছি। পাইপলাইনিং সিস্টেমটা হচ্ছে সিমিলার টাইপ, যে আগে যেগুলো ছিল 8085 বা তার আগের জেনারেশনের যেই মাইক্রোপ্রসেসরগুলো ছিল সেগুলো হচ্ছে প্রথমে হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা ফেচ করতে হতো, দেন হচ্ছে এক্সিকিউট করতো। আবার তারপরে হচ্ছে এক্সিকিউশন শেষ হলে আরেকটা ইনস্ট্রাকশন ফেচ করতো, তারপরে সেটাকে এক্সিকিউট করতে হতো। কিন্তু 8086 মাইক্রোপ্রসেসরে প্রথমবারের মতো পাইপলাইনিং সিস্টেম আসে, যেটা হচ্ছে আমার সিপিইউটাকে আমি জাস্ট দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দুটো কাজ সে সাইমালটেনিয়াসলি করতেছে, সে ফেচ করতেছে, অ্যাট দ্য সেম টাইম সিপিইউ আরেকটা পার্ট হচ্ছে এক্সিকিউশন করতেছে। ওই এক্সিকিউশনের টাইমে সিপিইউর আরেকটা ইউনিট হচ্ছে ফেচ করতেছে, ফেচ করতে থাকে, এক্সিকিউট ইউনিট এক্সিকিউশন করতে থাকে। সিম্পল, দুটো কাজ একসাথে হচ্ছে, কেউ কারোর জন্য ওয়েট করতেছে না। আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, এই ব্লকগুলো সমান দেখে হয়তো বা মনে করতেছেন যে এক্সিকিউশন টাইম বা ফেচ টাইম সেম হতে হবে, এটা বাধ্যতামূলক না। আমার ফেচ করতে কম টাইম লাগতে পারে, এক্সিকিউশন করতে বেশি টাইম লাগতে পারে, আবার ভাইস ভার্সা। সো এই পাইপলাইন সিস্টেম 8086 এর প্রচলনের পর যে সুবিধাটা হয়েছে আমাদের কোনো ইউনিটই এখন আর একা বসে নেই, কোনো ইউনিটেরই মানে বসে থাকতে হচ্ছে না। এখন এরকম হতে পারে যে হ্যাঁ, আমার এক্সিকিউশনে একটু কম টাইম লাগতেছে, ফেচে একটু বেশি টাইম লাগতেছে, সেই ক্ষেত্রে হয়তো বসে থাকতে হতে পারে। কিন্তু আগে আমাদের যেই টাইমটা অলমোস্ট ডাবল লাগতো সেই টাইমটা তো এখন কমে আসতেছে, আমাদের স্পিড বেড়ে যাচ্ছে। আমরা যদি আমাদের দেখি তাহলে আমরা যদি স্ট্রাকচারটা দেখি তাহলে আমাদের একটু সহজ হবে। যে আগে হচ্ছে সিপিইউ গুলোতে হচ্ছে একটা ইউনিট থাকতো প্রসেসরগুলিতে, যারা হচ্ছে এক্সিকিউশন আর ফেচ
একটার পর একটা করতো, কিন্তু 8086 এর ব্লক ডায়াগ্রাম দেখলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে দুটো ইউনিট, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট। এক্সিকিউশন ইউনিট হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট, যেই ইনস্ট্রাকশনটা ফেচ করতেছে, ফেচ করে সে আমার এক্সিকিউশন ইউনিটকে দিচ্ছে, সে সেটা এক্সিকিউট করতেছে। সিম্পল। আমরা যদি এর সিপিইউটা দেখি, যে এর মধ্যে একটা কন্ট্রোল ইউনিট থাকে, এএলইউ থাকে, আমরা আগের লেকচারে দেখেছি অ্যারিথমেটিক লজিক ইউনিট, কিছু রেজিস্টার থাকবে, ইনপুট আউটপুট ডিভাইস থাকবে, মেমোরি থাকবে। আর এটা ব্লক ডায়াগ্রামের মধ্যে এখানে অনেক ধরনের রেজিস্টার থাকবে, রেজিস্টার নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। রেজিস্টার থাকবে, আর হচ্ছে মেইনলি ব্যাপারটা হচ্ছে দুটো ইউনিট থাকবে, একটা হচ্ছে এক্সিকিউশন, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিটটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন ফেচ করবে, এক্সিকিউশন ইউনিটটা সেটা এক্সিকিউট করবে। সো আমরা কি পাইপলাইনিংটা বুঝতে পেরেছি? আচ্ছা, যদি আমরা পাইপলাইনিংটা বুঝে থাকি তাহলে তো আমরা বুঝতে পারতেছি যে 8086 মাইক্রোপ্রসেসরটা কি চেঞ্জটা আমার মাইক্রোপ্রসেসর ইফিসিয়েন্সি অলমোস্ট ডাবল করে দিয়েছিল। সো আজকে এটুকুই থাক। শেষ করার আগে একটু রিক্যাপ করি আজকে আমরা কি দেখলাম। 8086 মাইক্রোপ্রসেসরের কিছু সংক্ষিপ্ত ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে পাইপলাইনিং সিস্টেম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে পরবর্তী ভিডিওটির আপডেট পেতে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইউটিউব স্কুল। বাই।